ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বিরোধ সরাসরি জাতিসংঘে নিয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেপরোয়া এবং বেআইনি হুমকি মোকাবিলা করতে বিশ্ব নেতাদের অনুরোধ করেছে তারা। ইরানের এই পদক্ষেপ নেওয়া হয়েছে তখন যখন দেশ জুড়ে বিক্ষোভ চলছে, দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার রেকর্ড দরপতনের ফলে আকাশচুম্বী পণ্য মূল্যে বিপর্যস্ত হয়ে পড়েছে ইরানের অর্থনীতি। ইরানের রাস্তাঘাট থেকে শুরু করে জাতিসংঘের করিডোর পর্যন্ত এখন দ্রুত বাড়ছে এক কূটনৈতিক সংঘাত। তেহরান বলছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বেপরোয়া ও বেআইনি হুমকির কারণে এখন আন্তর্জাতিক পদক্ষেপ জরুরি। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদকে চিঠি দিয়েছেন। তিনি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন। এই বক্তব্য আসে এমন এক সময়ে যখন ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে। ইরানের মিত্র চীন ও রাশিয়া কি এমন কঠিন সময়ে তেহরানের পাশে দাঁড়াবে? চিঠিটি পাঠানো হয় ঠিক কয়েক ঘন্টা পর। এর আগে ট্রাম্প বলেছিলেন যদি আরও বিক্ষোভকারী নিহত হয় তাহলে যুক্তরাষ্ট্র লকড অ্যান্ড লোডেড এবং প্রস্তুত। ইরান বলছে এই বক্তব্য জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন। এটি ইরানের সার্বভৌমত্বের উপর সরাসরি হুমকি। তেহরান তাদের অবস্থান স্পষ্ট করছে। ইরান বলছে আত্মরক্ষার অধিকার তারা সংরক্ষণ করে এবং যে কোনো উত্তেজনার জবাবে তারা কঠোর ও পরিমিত প্রতিক্রিয়া জানাবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, আমরা এখন একটি পূর্ণমাত্রার যুদ্ধে আছি। শত্রুরা মূলত অর্থনৈতিক চাপ দিয়ে আমাদের ভেঙে ফেলতে চাইছে। বোমা, যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র দিয়ে কোনো জাতিকে পরাজিত করা যায় না। আমাদের হারাতে হলে তাদের মাটিতে নেমে লড়তে হবে। মাত্র কয়েক মাস আগে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। এই হামলা হয় ইসরায়েলকে জড়িয়ে 12 দিনের সংঘাতের সময়। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, ইরান যদি পারমাণবিক বা ব্যালিস্টিক কর্মসূচি এগিয়ে নেয় তাহলে যুক্তরাষ্ট্র ভয়ঙ্করভাবে আঘাত করবে। এখন শুনছি ইরান আবার শক্তি সঞ্চয় করছে। যদি তারা তা করে তাহলে আমাদের আবার আঘাত করতে হবে। আমরা ভয়ঙ্করভাবে আঘাত করব। ট্রাম্পের সামরিক হুমকির পর মধ্যপ্রাচ্য আবারও অস্থিরতার কিনারায়। ইরান জানিয়েছে সম্ভাব্য আক্রমণ বা বিমান হামলার বিরুদ্ধে তাদের সেনাবাহিনী প্রস্তুত। এদিকে অর্থনৈতিক বিক্ষোভ আরও বেড়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ট্রাম্পকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার সতর্কতা দেন। তিনি যুক্তরাষ্ট্রের স্বার্থে সামরিক জবাবের হুমকি দেন। আরাঘচি ট্রাম্পের মন্তব্যকে বেপরোয়া ও বিপজ্জনক বলেন। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় পুরোপুরি প্রস্তুত। ট্রাম্পের নিজ দেশের রেকর্ড উল্লেখ করে তিনি বলেন, জনসম্পত্তিতে সহিংসতা কোথাও গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন হলে সেনাবাহিনী জবাব দিতে প্রস্তুত। 2026 সালের শুরুতেই মধ্যপ্রাচ্যে টেনশন চরমে উঠেছে। ইরানে অর্থনৈতিক সংকটের কারণে বড় ধরনের বিক্ষোভ চলছে, আর ইসরায়েল ভাবছে যে ইরান এই অস্থিরতা থেকে দৃষ্টি ঘোরাতে তাদের উপর হামলা করতে পারে। তাই ইসরায়েল তাদের সেনাবাহিনীকে পুরোপুরি প্রস্তুত রাখছে। ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ শুরু হলে নিজেকে রক্ষার সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার উপর অতি নির্ভরশীলতার কার্যকারিতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলের নিরাপত্তা সংশ্লিষ্ট মহলগুলো। 2025 সালের জুনে ইসরায়েল এবং ইরানের মধ্যে 12 দিনের একটি ছোট কিন্তু তীব্র যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানের পারমাণবিক সাইট, ব্যালিস্টিক মিসাইল ফ্যাক্টরি এবং অনেক সিনিয়র কমান্ডারকে টার্গেট করে। ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম অনেকটা ধ্বংস হয়ে যায়। কিন্তু এখন 6 মাস পরে ইসরায়েলের গোয়েন্দারা দেখছে যে ইরান আবার মিসাইল প্রোডাকশন এবং নিউক্লিয়ার সাইট রিবিল্ড করার চেষ্টা করছে। মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া বলেছেন, ইরানের নিউক্লিয়ার বোমা বানানোর স্বপ্ন এখনো জীবিত আছে। তাই ইসরায়েলের দায়িত্ব যে এটা কখনো পুনরায় চালু না হয়। তবে ইসরায়েলের আসল টেনশনের কারণ ইরানে বিক্ষোভ, অর্থনীতি খারাপ, মুদ্রাস্ফীতি আকাশছোঁয়া, আর মানুষ রাস্তায় নেমেছে। এটা 2022-এর মতো বড় আন্দোলন হয়ে উঠতে পারে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ভাবছে ইরানের সরকার এই অভ্যন্তরীণ সমস্যা থেকে দৃষ্টি ঘোরাতে বাইরে শত্রু খুঁজবে, মানে ইসরায়েলের উপর ড্রোন বা মিসাইল হামলা করে জাতীয়তাবাদ জাগিয়ে তুলবে। তাই ইসরায়েলি মিডিয়া বলছে আইডিএফ মাল্টি ফ্রন্ট যুদ্ধের জন্য প্রস্তুতি জোরদার করছে। এমনকি স্পেস থেকে অ্যাটাকের প্ল্যানও আছে বলে খবর। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার-এ-লাগোতে মিটিং করেছেন। সেখানে তারা ইরানের মিসাইল প্রোগ্রাম নিয়ে আলোচনা করেছেন। নেতানিয়াহু ট্রাম্পকে বলেছেন যে 2026-এ আবার ইরানে স্ট্রাইক করার অপশন আছে। ট্রাম্প বলেছেন যদি ইরান নিউক্লিয়ার বা মিসাইল প্রোগ্রাম রিবিল্ড করে তাহলে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করবে। কিন্তু লেবানন নিয়ে ট্রাম্প বলেছেন হিজবুল্লাহ যদি ডিসআর্ম না করে তাহলে দেখা যাবে কি হয়।
ইরানের পক্ষ থেকে কড়া জবাব এসেছে। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেছেন, যদি আমেরিকা ইরানে হস্তক্ষেপ করে বা হামলা করে তাহলে মধ্যপ্রাচ্যে থাকা সব আমেরিকান বেস এবং সেনা বৈধ টার্গেট হয়ে যাবে। এটা সরাসরি হুমকি। ট্রাম্প তো বলেছেন যে ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর গুলি চালায় তাহলে আমেরিকা ইন্টারভিন করবে। এতে টেনশন আরও বেড়েছে। লেবাননের ফ্রন্টেও শান্তি নেই। হিজবুল্লাহ আবার অস্ত্র জমা করছে। ইসরায়েল লেবাননে আরও অ্যাকশন নিতে পারে। তেহরান যখন তাদের ক্ষেপণাস্ত্র ভান্ডার পুনরুদ্ধার ও আধুনিকায়নের কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছে, তখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এখনও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের তীব্র সংকট ও দীর্ঘ উৎপাদন প্রক্রিয়ার চ্যালেঞ্জ মোকাবিলা করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতি পরবর্তী দফার ক্ষেপণাস্ত্র যুদ্ধের ধরন মৌলিকভাবে বদলে দিতে পারে। মধ্যপ্রাচ্য আবারও এক বিপজ্জনক অবস্থার মুখে। ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়েছেন। এর জবাবে ইরান বলেছে, সম্ভাব্য স্থল আক্রমণ বা আকাশপথে হামলার জন্য তাদের সেনাবাহিনী প্রস্তুত অবস্থায় রয়েছে। এই পরিস্থিতি এমন এক সময় তৈরি হলো যখন ইরানে অর্থনৈতিক বিক্ষোভ বেড়ে যাচ্ছে এবং এতে প্রাণহানিও ঘটছে। দীর্ঘদিন ধরে দুর্বল অর্থনীতি ও বাড়তে থাকা জীবনযাত্রার খরচ নিয়ে ইরান উত্তাল। কিন্তু এবার নতুন করে সংকট তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের ইঙ্গিত। ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইরান শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর গুলি চালায় এবং হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে। পোস্টের শেষ লাইনে তিনি লেখেন, আমেরিকা লকড অ্যান্ড লোডেড, যে কোনো সময় প্রস্তুত। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ট্রাম্পকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে নিষেধ করেছেন এবং যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে সামরিক জবাব দেওয়ার হুমকি দেন। তিনি ট্রাম্পের মন্তব্যকে বেপরোয়া ও বিপজ্জনক বলে আখ্যা দেন এবং বলেন, ইরানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় পুরোপুরি প্রস্তুত। আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বোঝা উচিত, জনসম্পদের ওপর সহিংসতা কোথাও সহ্য করা হয় না। ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হলে সেনাবাহিনী তার জবাব দিতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নতুন কিছু নয়। 1979 সালের ইসলামী বিপ্লবে যুক্তরাষ্ট্র সমর্থিত শাহ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ওয়াশিংটন ও তেহরান এক দীর্ঘ শীতল যুদ্ধে জড়িয়ে আছে। ইরানকে শাস্তি দিতে যুক্তরাষ্ট্র তখন থেকে দেশটির ওপর একের পর এক অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, যাতে শিয়া এই দেশটিকে একঘরে করা যায়। 2025 সালে সেই শীতল যুদ্ধ সরাসরি সংঘাতে রূপ নেয়। জুন মাসে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামে এবং B-2 বোমারু বিমান পাঠিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর আগে 12 দিনের যুদ্ধে ইরান ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে। এদিকে ইরান এখন বছরের পর বছর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মুখে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, অর্থনৈতিক ধসের বিরুদ্ধে শুরু হওয়া একক প্রতিবাদ নতুন বছরের আগেই ইরানের 31টি প্রদেশের মধ্যে 17টিতে ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরান বৈশ্বিক আর্থিক বাজারে প্রবেশ করতে পারছে না এবং বিদেশে আটকে থাকা সম্পদও ব্যবহার করতে পারছে না। আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতা পরিস্থিতিকে আরও খারাপ করছে এবং মূল্যস্ফীতি বাড়াচ্ছে। মুদ্রার এই পতনের ফলে মূল্যস্ফীতি ভয়াবহ রূপ নিয়েছে। গত বছরের তুলনায় খাদ্যপণ্যের দাম গড়ে 72% বেড়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং অর্থনৈতিক চাপের জন্য ইরানের শত্রুদের দায়ী করেন। যুক্তরাষ্ট্রের রিপাবলিকানরা এখন নিজের দলের প্রেসিডেন্টের বিরুদ্ধেই অবস্থান নিচ্ছেন। কেন্টাকির রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি ট্রাম্পের বিরুদ্ধে সরব হন। তিনি অভিযোগ করেন, প্রেসিডেন্ট কংগ্রেসকে উপেক্ষা করছেন এবং অন্য দেশের অভ্যন্তরীণ সংকটে আমেরিকার ভূমিকা অতিরঞ্জিত করছেন। ম্যাসি বলেন, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নিতে হলে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন এবং ট্রাম্পের হুমকির পেছনে মত প্রকাশের স্বাধীনতার চেয়ে তেল, অর্থ ও ভূ রাজনীতি বেশি কাজ করছে। উল্লেখযোগ্য বিষয় হল, ইরান ওপেকের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ। এতে ওয়াশিংটনের আসল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে। পুতিন তৎপর হয়ে উঠেছেন যখন ট্রাম্প খামেনিকে সরাসরি হুমকি দিয়েছেন। সম্ভাব্য ইরান ইসরায়েল যুদ্ধের আগে চীন ও রাশিয়া বড় ধরনের পদক্ষেপ নিয়েছে। বেলারুশের যুদ্ধ বিমান ইরানে পৌঁছেছে। রাশিয়ার সাহায্য এসেছে যখন ইরান সরকার বিরোধী বিক্ষোভ এবং সাইবার আক্রমণের মোকাবিলা করছে। 2 দিনে অন্তত 4টি আলিয়াসিন 76 মিলিটারি কার্গো বিমান তেহরানে অবতরণ করেছে। বিমানগুলো বেলারুশের দিকে যাচ্ছিল। ডিফেন্স আউটলেট মিলিটানি এটা দাবি করেছে। তারা উন্মুক্ত সূত্রের তথ্য এবং পাবলিক এয়ার ট্রাফিক ট্র্যাকিং
ডেটা ব্যবহার করেছে। মিলিটানি উল্লেখ করেছে বিমানগুলো বেলারুশ এবং ইরানের মধ্যে রুট ভ্রমণ করছিল, সরাসরি ফ্লাইট নয়, মধ্যবর্তী বা প্রযুক্তিগত স্টপ ব্যবহার করছিল। মিলিটানি আরও বলেছে এটি এলিয়াসিন বিমান রাশিয়ান ও চীনা উৎসের মিলিটারি কার্গো বহন করছিল। এটি ইরান ও বেলারুশকে সরবরাহ দেওয়ার জটিল চেইন নির্দেশ করে। এলিয়াসিন পরিবহন বিমান ভারী মিলিটারি যন্ত্রপাতি, বড় পরিমাণ গোলা বারুদ এবং বড় উপাদান দীর্ঘ দূরত্বে বহনের জন্য ডিজাইন করা হয়েছে। এই ফ্লাইটের খবর এসেছে ঠিক একই দিনে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। ট্রাম্প সতর্ক করেছেন যে ইরানি কর্তৃপক্ষ যদি শান্তিপ্রিয় বিক্ষোভকারীদের সহিংসভাবে হত্যা করে, যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে। তিনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র লকড এবং লোডেড এবং প্রস্তুত আছে। যদি ইরান বিক্ষোভ দমন করতে কঠোর ব্যবস্থা নেয়, যুক্তরাষ্ট্র তখন ব্যবস্থা নেবে। ইরান বড় ধরনের বিক্ষোভের মুখোমুখি। এই বিক্ষোভ একাধিক শহর এবং অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ইরানি মিডিয়া এবং মানবাধিকার সংস্থাগুলো নতুন মৃত্যুর খবর জানিয়েছে। অস্থিরতা মূলত সরকারের তীব্র মুদ্রা পতন এবং মৌলিক পণ্যের দাম বৃদ্ধির কারণে শুরু হয়েছে। ব্যবসায়ী, দোকানদার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দিয়েছে। সাইবার হামলা ইরানকে দোলাচলে ফেলাচ্ছে। 1 জানুয়ারি ইরানের সরকার ঘোষণা করেছে এটি বিশ্বের অন্যতম বৃহত্তম সাইবার হামলা প্রতিহত করেছে। টেলিকমিউনিকেশন মন্ত্রী বলেছেন হামলা ইরানের যোগাযোগ পরিকাঠামোকে লক্ষ্য করেছিল। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি এটি সম্প্রচার করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে আক্রমণ বিশ্বব্যাপী 1,20,000-এর বেশি উৎস থেকে চালানো হয়েছিল। তারা বলেছে এটি বিশ্বের 12টি বড় সাইবার আক্রমণের মধ্যে স্থান পেয়েছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে 28 ডিসেম্বরের হামলা দেশীয় সাইবার প্রতিরক্ষা সরঞ্জাম এবং আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় প্রতিহত করা হয়েছে। এই সাইবার আক্রমণ ঘটে এমন সময় যখন ইসরায়েলের সাথে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম নিয়ে নতুন সংঘাতের আশঙ্কা বাড়ছে। রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন। তিনি সম্ভাব্য ইরানি লক্ষ্যবস্তুতে হামলার পুরনো পরিকল্পনা উপস্থাপন করেছেন। ওই ব্রিফিংয়ের পর ট্রাম্প বললেন ইরান যদি পুনর্নির্মাণ বা ক্ষেপণাস্ত্র ক্ষমতা বাড়ায়, যুক্তরাষ্ট্র পুনরায় আঘাতের সম্ভাবনা উড়িয়ে দেয়নি। তেহরান ট্রাম্প ও নেতানিয়াহুকে সতর্ক করেছে নতুন কোনো হামলা হলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। এটি দ্রুত উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি নির্দেশ করে। ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে বড় তেল মজুদের দেশ। একসময় এই ভূগর্ভস্থ সম্পদ ভেনেজুয়েলাকে বানিয়েছিল ধনী, শক্তিশালী, স্বপ্নের রাষ্ট্র। 1929 সালে উৎপাদনের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই ভেনেজুয়েলার নাম শীর্ষে। কিন্তু আজ ভেনেজুয়েলা ভুগছে এক ভয়ানক অর্থনৈতিক সংকটে। প্রশ্ন জাগে কিভাবে তেলের দেশে মানুষ এত কষ্টে দিন কাটাচ্ছে। সব শুরু হয় 1922 সালে। রয়্যাল ডাচ সেলের ভূতাত্ত্বিক দল মারাকাইবো অঞ্চলে তেলের সন্ধান পায়। তখন দিনে 1 লাখ ব্যারেল তেল উত্তোলন, একটি বিশ্ব রেকর্ড। কয়েক বছরের মধ্যে 100-এরও বেশি বিদেশি কোম্পানি তেল উত্তোলনে যুক্ত হয়। 1920-এর দশকে বার্ষিক উৎপাদন বেড়ে যায় 1 মিলিয়ন ব্যারেল থেকে 137 মিলিয়ন। মাত্র এক দশকে একটি কৃষি নির্ভর দেশ রূপ নেয় তেল নির্ভর রাষ্ট্রে। শাসকেরা বুঝতে পারে এত বিশাল সম্পদ পুরোপুরি বিদেশি হাতে রাখা বিপজ্জনক। সে কারণেই 1943 সালে পাশ হয় হাইড্রোকার্বন আইন। বিদেশি কোম্পানিকে লাভের অর্ধেক সরকারকে দিতে হয়। মাত্র 5 বছরে সরকারি আয় 6 গুণ বেড়ে যায়। তেল তখন শুধু জ্বালানি নয়, রাষ্ট্রের ভিত্তি হয়ে ওঠে। 1958 সালে সামরিক শাসন শেষ, দেশে আসে গণতান্ত্রিক সরকার। কিন্তু 3টি প্রধান রাজনৈতিক দল তেলের আয় কেন্দ্রীভূত করে ক্ষমতার হাতিয়ারে পরিণত করে। জনগণের কল্যাণে তেল ব্যবহার কম, ক্ষমতার খেলার জন্য বেশি। 1960 সালে ভেনেজুয়েলা ওপেক গঠন করে। 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর যখন তেলের দাম চড়ে প্রায় 4 গুণ, ভেনেজুয়েলা রাতারাতি ধনী হয়ে যায়। কিন্তু এর সঙ্গে বেড়ে যায় দুর্নীতি, অপচয়, বিলাসিতা। 1972 থেকে 1997 প্রায় $100 বিলিয়ন আত্মসাৎ হয়। 1976 সালে প্রেসিডেন্ট কার্লোস আন্দ্রেস পেরেজ তেল খাত জাতীয়করণ করেন। জন্ম নেয় PDVSA। শুরুতে এটি দক্ষভাবে পরিচালিত হয়, কিন্তু 1980-এর দশকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম পড়লে অর্থনীতি টলমল করে, মূল্যস্ফীতি বাড়ে, ঋণ বেড়ে যায়, জনজীবন সংকটে পড়ে। 1989 সালে পেরেক IMF-এর সহায়তায় কঠোর নীতি চালু করেন। ফল উল্টো। রাজধানী কারাকাসে শুরু হয় সহিংস দাঙ্গা, ইতিহাসে পরিচিত কারাকাজো। এই বিশৃঙ্খলার মধ্যেই উঠে আসেন হুগো স্যাভেজ। 1998 সালে নির্বাচিত হয়ে তিনি ঘোষণা দেন ভেনেজুয়েলার তেল সম্পদ এবার গরিবের জন্য। স্বাস্থ্য, শিক্ষা, আবাসন, খাদ্য ভর্তুকির মতো সামাজিক প্রকল্প শুরু হয়। দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে আলো জ্বলে। কিন্তু স্যাভেজ তেলের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বাড়ান। 2002 থেকে 2003 সালের ধর্মঘটে হাজারো অভিজ্ঞ কর্মী বরখাস্ত হয়, উৎপাদন অর্ধেকে নেমে আসে।
সেভেজের মৃত্যুর পর উত্তরসূরি নিকোলাস মাদুরো আগের নীতি বজায় রাখেন। তেলের দাম পড়ে যায়, উৎপাদন কমে, দুর্নীতি বাড়ে। 2017 সালে যুক্তরাষ্ট্র কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। PDVSA থেকে তেল আমদানি বন্ধ, বিদেশি মুদ্রা প্রবাহ বন্ধ, আন্তর্জাতিক লেনদেন বিচ্ছিন্ন। বর্তমানে ভেনেজুয়েলার প্রায় অর্ধেক মানুষ দারিদ্র্যসীমার নিচে। 10 বছরে জীবনমান 74% কমেছে। ইতিহাসে এমন পতন খুব কমই দেখা গেছে। এখন ভেনেজুয়েলা চীন, রাজধানী ইরান, কিউবা ও তুরস্কের সহায়তায় টিকে আছে। চীনের ঋণ ও রাশিয়ান বিনিয়োগে আংশিক তেল উৎপাদন শুরু হয়েছে, কিন্তু অর্থনীতিবিদদের মতে সমস্যার মূল কারণ রিসোর্স কার্স বা সম্পদের অভিশাপ। যেসব দেশে প্রাকৃতিক সম্পদ আসে দুর্বল প্রশাসন ও রাজনৈতিক কাঠামোর হাতে, সেখানে সম্পদ হয়ে ওঠে লোভ, স্বজনপ্রীতি আর ক্ষমতার খেলার জ্বালানি। ভেনেজুয়েলার গল্প তার জীবন্ত উদাহরণ।